কেটে গেছে সেদিন, সব ভালোভাবে কাটলেও বাদ সাধলো পরদিন সকালবেলা। এক স্টুডেন্ট বাড়িতে অনুপস্থিত থাকায় বাসায় রয়ে গেছে স্পর্শী। মা তাকে দেখে আগে আগেই চলে গেছে পার্লারে। চেয়ারে বসে সকালের খাবার মুখে দিতেই গেটের উপর ধাক্কার শব্দ হলো। চমকে গেল স্পর্শী। আরশি তো কলেজে গেছে, কিছুদিন পরেই সেকেন্ড ইয়ারে উঠবে। আসন্ন এক্সামের তোড়ে আগে ভাগেই কলেজের উদ্দেশ্যে বেরিয়েছে সে। তাহলে কে এলো এই অসময়ে? ভাবার আগেই পুনরায় ধাক্কা পড়ল প্রবল ভাগে। গেটের কাছে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই আর শিওর উঠল। একে একে বিরতিহীনভাবে ধাক্কা পড়ছে লোহার আস্তরণের উপর। ভেতর থেকে সিটকানি খুলতেই চাপটে পড়ল স্পর্শীর গায়ের উপর। এলোমেলো চুলের এই কলেজ ড্রেস পড়ুয়া বোনকে দেখতেই পিলে চমকে উঠল। স্পর্শীকে কিছু না বলেই কাপা হাতে লাগিয়ে দিল গেট, যেন ভেতরে সেই দানব ঢুকে পড়বে। ব্যাগের ভার আর শরীরে সইতে পারল না। কাঁধ ভেসে মাটিতে পড়তেই ধরে ফেলল স্পর্শী। একে একে কি হয়েছে বারবার জিজ্ঞেস করতেও সাড়া পেল না অর্ষির থেকে। একটা ঘোরের মধ্যে আছে সে। পাগুলো যেন পাথরের ন্যায় ওজন হয়ে গেছে। সামনে মোটে এগোতে পারছে না। অসহায় হয়েই বসে পড়ল দেওয়াল ঘেঁষে। কান্নারত অবস্থায় বলল, আপু আমাকে প্লিজ রুমে নিয়ে চলো, আমার হাঁটতে কষ্ট হচ্ছে। স্পর্শী হা হয়ে গেল। ভেতরের উত্তেজনায় যেন হাতটা বাইরে বের হয়ে আসতে চাইছে। ব্যাগ ফেলে দিল। দুহাত দিয়ে চাপটে ধরলো আরশিকে। নিচের উপর সমস্ত ভর নিয়ে এগিয়ে গেল রুমের মধ্যে। বিছানার উপর বসাতেই সমস্ত ভর ছেড়ে দিল আরশি। ধূপ করে পড়ে গেল বিছানায়। চিত হয়ে শুতেই কাঁধের উপর থেকে এলোমেলো চুলগুলো সরে চলে গেল বিছানার চাদরের উপর। সাথে সাথেই দৃশ্যমান হলো ইউনিফর্ম ছিঁড়ে শরীরের আঁচড়ানো কাঁধটা। মাথা শূন্য হয়ে গেল স্পর্শীর। আরশির দিকে তাকাতেই দেখলো নিথর হয়ে তাকিয়ে আছে জানালার দিকে এক ধ্যানে। দু চোখ দিয়ে বের হওয়া নিঃশব্দের অশ্রুগুলো কলিজাটা কেটে ফেলছে স্পর্শীর। সোজা বেরিয়ে এলো রুম থেকে। তাহলে কি কোনো জানোয়ারের হিংস্রতার কবল হলো তার বোন? কিন্তু বাসা থেকে বের হলোই তো 15 মিনিটের মতো। এত তাড়াতাড়ি কিভাবে কি হলো? উফ, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। জগ থেকে পানি ঢেলে দ্রুত পায়ে চলে এলো আবারও রুমে। আরশিকে উঠিয়ে বুকের সাথে ঠেস দিয়ে পানি খাওয়ালো। বেশ কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে ধীর কণ্ঠে বলল, কে ছিল? মুহূর্তেই আবারও কান্নায় ভেঙে পড়ল আরশি। ঘুরে স্পর্শীকে জড়িয়ে ধরে ফোপাতে লাগলো। একটা সময় কান্নার বেগ কমলে হেঁচকি দিতে দিতে বলল, আপু বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। আগে পিছে রাস্তায় কেউ ছিল না। বালির মাঠের কাছে যেতেই হুট করে কোত্থেকে যেন বাইক নিয়ে চলে এলো। আমি পাত্তা দিইনি, কিন্তু আমার কাছে আসতেই সেকেন্ডের মধ্যে হাত ধরে টেনে বাইকে ওঠাতে চেয়েছিল। ওরা দুজন ছিল বাইকে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কামড় মেরে দিয়েছিলাম। আর তখনই আমার চুল টেনে ধরে ধাক্কা মেরে ফেলে দেয় বালির মধ্যে। উঠে যখন পেছনে দৌড় দিতে গিয়েছি তখন জামাটা টেনে ধরেছিল, ওই সময় ছিঁড়ে গেছে। এর মধ্যে পাশের বাড়ি থেকে একটা লোক বের হতেই পালিয়ে যায়। আপু প্লিজ তুমি মাকে কিছু বলো না, মা জানলে উল্টো আমাকেই দোষ দিবে। দুহাত দিয়ে মাথা চেপে ধরল স্পর্শী। দ্রুত নিজের রাগকে সংবরণ করে বলল, ছেলে দুটো কে ছিল? তুই কি চিনিস ওদের? না আপু, এর আগে কখনো দেখিও নি, কিন্তু সামনেরটাকে চেনা চেনা লাগছিল। পাশের টেবিল থেকে ফোন নিয়ে দ্রুত ঢুকলো পিয়াসের আইডিতে। প্রোফাইল ফটো বের করে আরশির সামনে দিয়ে বলল, ও ছিল কি? আরশি সাই দিতেই স্পর্শী বিছানা থেকে উঠে পড়ল। 2 মিনিটে ড্রেস চেঞ্জ করে চুল আছড়ে নিবি। বলেই ব্যাগ থেকে অনন্দার রুমের চাবি হাতে নিল। বোনের হাত ধরে টেনে বেরিয়ে এলো বাসার বাইরে। স্ট্যান্ডে গিয়ে বাস ধরার সময় নাই। সোসাইটি গেটের সামনে থেকেই সরাসরি রিক্সা ধরলো ক্যাম্পাসে যাওয়ার। ক্যাম্পাসের মধ্যে ঢুকতেই ড্রাইভারকে বলল প্রীতিলতা হলের দিকে যেতে। রাগে ভেতরে রক্ত টকবক টকবক করে ফুটছে। গতকালকেই ছাত্রলীগের নেতা রাতুল ভাইকে জানিয়েছিল পিয়াসের কথা। এর আগেও বেশ কয়েকবার জানিয়েছিল, সে ধমকাধমকি করলেও শোনেনি পিয়াস। পরে দলবল নিয়ে পিয়াসকে মারার উদ্দেশ্যে যেতে গেলেই বারণ করেছিল স্পর্শী। ভেবেছে শুধরে যাবে,
কিন্তু ভুল, বিশাল বড় ভুল। আজ যদি ওই বৃদ্ধ লোকটা এসে না পড়তো তাহলে দুজন মিলে আরশিকে তুলে নিয়ে যাওয়া মোটেও অসম্ভবের কিছু না। পাশেই পরিত্যক্ত সোয়ামিল ছিল, এমন না দূরে নেওয়ার কোনো দরকার ছিল তাদের। উফ, ভাবতে পারছে না স্পর্শী কি হয়ে যেত আজ। বোনটাকে কি আদেও জীবিত পেত সে? হলের সামনে থামতেই আরশিকে রিকশায় বসিয়েই ভেতরে গেল স্পর্শী। 607 নম্বর রুমেই অনন্দা থাকে, একটা চাবি স্পর্শীর কাছেও আছে। রুমে ঢুকে কাঙ্ক্ষিত বেডটার নিচ থেকে ট্রাঙ্ক বের করলো, সেটা খুলতেই ভেতর থেকে বের করলো হকি স্টিক। এগুলো রুমি আপুই ওকে রাখতে দিয়েছিল বেশ কয়েক মাস আগে। বাসায় মায়ের জন্য রাখাটা উচিত হবে না বলেই অনন্দার রুমে রেখেছে। স্টিক হাতে পুনরায় রুম বন্ধ করে এগিয়ে গেল সিঁড়ির দিকে। হল থেকে বেরিয়ে রিকশায় উঠতেই ভয় পেয়ে গেল আরশি। স্পর্শীর হাতে স্টিক দেখে খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গেল। যেতে যেতে অনেকেই স্পর্শীকে আর চোখে দেখে নিল, কেউ কেউ একে অপরকে ফিসফিস করে বলল। লোক প্রশাসন ডিপার্টমেন্টের সামনে নামতেই ভাড়া চুকিয়ে দিল স্পর্শী। আরশিকে নিয়ে হেঁটে এলো ভবনের সামনে। গায়ের ওড়না খুলে বুক পেঁচিয়ে বেঁধে নিল কোমরে। মাঠের ওই প্রান্তে দাঁড়িয়ে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছে পিয়াস। দাবানলের মতো এগিয়ে গেল স্পর্শী, কলার ধরে টেনে নিয়ে এলো সামনের দিকে। আচমকা এমন কাণ্ডে অবাক হয়ে গেল উপস্থিত সবাই। কেউ কেউ বুঝতে পারলো আগত তাণ্ডব, কেউ আবার জড়ো হলো তাদের ঘিরে। সেকেন্ড ব্যয় না করে শরীরের সর্বোচ্চ জোরে আঘাত করলো পিয়াসের পায়ে। আচমকাই এমন আক্রমণ বুঝে উঠতে পারল না পিয়াস। হাঁটু ভেঙে বসে পড়লো পা ধরে। নুইয়ে পড়তেই দমাদম পিঠের উপরে পেটাতে লাগলো স্পর্শী। পিয়াসের সঙ্গ দেওয়া বন্ধুটা পালিয়েছে ইতিমধ্যেই। তাকে পালাতে দেখে আশেপাশের অনেকেই আঁচ করতে পারলো অঘটনটাকে। একজন মোটা তাজা পুরুষের সামনে স্পর্শী কিছুই নয়। পিয়াস চাইলেই এক মুহূর্তে আক্রমণ করতে পারে তার উপর, কিন্তু স্টিক হাতে অনবরত পেটাতে থাকা স্পর্শী সেকেন্ডও সময় দিচ্ছে না তাকে উঠে দাঁড়ানোর। এরই মধ্যে সেখানে হাজির হলো ফারজানা, রুমি, রাতুল সহ আরো অনেকে। রুমি স্পর্শীকে থামানোর প্রয়াস করতেই তেতে উঠল পুনরায়, চিৎকার করে বলল, খবরদার আপু, আমাকে থামানোর চেষ্টাও করবে না। অনেক শুনেছি তোমাদের কথা, বারবার নালিশ করেছি ওপর মহলে, কিন্তু ফলটা কি হলো? ওরা আমার বোনের দিকে নজর দিয়েছে। জানোয়ারটা আমার সাথে না পেরে কুকুরের মতো আমার বোনকে কামড়াতে গেছিল। ওর দাঁত উপড়ে নেব আমি। জানি ক্যাম্পাসে এরকম মারপিট করা মোটেও সুবিধার হবে না আমার জন্য, হয়তো বহিষ্কারও করতে পারে এই জন্য, কিন্তু তাই বলে বসে থাকবো না। একবার তো নয়, কমপক্ষে 100 বার কমপ্লেন করেছি কুকুরটার নামে, কিন্তু তারা ওই ধমক পর্যন্ত দিয়েই বসে থেকেছে। ও আমার বোনকে তুলে নিয়ে যেতে চাইছিল। ইতিমধ্যেই উঠে দাঁড়িয়েছে পিয়াস, ঠোঁট ফেটে রক্ত গলগল করে পড়ছে। আশেপাশে অসংখ্য শিক্ষার্থী, ছাত্রলীগের ছেলেপেলে, প্রাক্তন শিক্ষার্থী দেখে সামলে নিল নিজেকে। এত কিছুর মধ্যেই বিশ্রীভাবে হেসে দিল সবার সামনে। এখানে কিছু করতে গেলে উল্টে মার খেতে হবে সবার, কিন্তু এই ভুল তো করবে না পিয়াস। সে তো সুযোগ বুঝে ছোবল মারবে। খোঁড়াতে খোঁড়াতে 2 কদম সামনে আগাতেই কিছু ফ্রেন্ডরা এসে ধরল। মুহূর্তেই গা ঝাড়া মেরে ফেলে দিল তাদের। মুখ দিয়ে বিশ্রী গালিগালাজ করে বলল, এতক্ষণ যখন আসিসনি, এখনো আসার চেষ্টাও করবি না। ক্ষান্ত হলো না স্পর্শী। রাগকে ছাড়তে আশেপাশে তাকাতেই নজরে পড়ল পিয়াসের ফোন। হাতে নিতেই দেখলো কিছু বিশ্রী চ্যাটিং। কেটে বের হয়ে ঢুকলো কন্ট্যাক্ট লিস্টে। প্রথম নাম্বার ভাই লিখে সেভ করা দেখেই কল লাগালো সেখানে। 2 বার রিং হতেই রিসিভড হলো। গম্ভীর স্বরে কেউ বলল, হ্যাঁ বল। তেতে উঠল স্পর্শী, ঝাঁঝালো কণ্ঠে বলল, বলা বলি পরে, আগে বলুন পিয়াস আপনার নিজের ভাই হয়? কপালে ভাঁজ পড়ে গেল ফোনের ও প্রান্তে থাকা পরশের। চিন্তিত কণ্ঠে বলল, কে আপনি? পিয়াসের ফোন আপনার কাছে কেন? ও কি ফোন হারিয়ে ফেলেছে? তাচ্ছিল্যের হাসি হাসল স্পর্শী, ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, না, ফোন হারায়নি, তবে নিজেকে হারিয়েছে। শুনুন ভাই, আপনার ভাইকে সামলান। এই কুকুরের মতো স্বভাবটা পাল্টাতে বলুন, নইলে খুব শীঘ্রই আমার হাতে খুন হবে। আমার বোনের পেছনে আর একবারও যদি
ওকে দেখি না তাহলে সেরেফ খুন করে ফেলবো, চরিত্রহীন একটা। এমন ঝাঝালো কণ্ঠস্বর শুনে তড়িৎ গতিতে উঠল পরশ। ব্যতিব্যস্ত পিয়াস কোথায়? হয়ে বলল, হসপিটালে আছে আপাতত, হাত ভাঙিনি, ব্যাস পিটিয়েছি, তবে এবারেও না শুধরালে পরবর্তীতে প্রাণ নিয়ে নিব। বলেই ফোনটা কেটে বন্ধ করে দিল স্পর্শী। সে চাইছিল এটাই, ওই জানোয়ারটার কোনো অভিভাবক আসলে তাকেই বুঝিয়ে বলা যাবে, তা না হলে ওই মেন্টাল জানোয়ারটাকে সারা জীবনেও শুধরানো যাবে না। অফিসের গুরুত্বপূর্ণ মিটিং রেখেই ব্যস্ত পায়ে গাড়িতে ঢুকলো পরশ। পাভেল দূর থেকে দেখেই ছুটে এলো ভাইয়ের কাছে। জিজ্ঞেস করতেই চিন্তিত কণ্ঠে বলল, এক্ষুনি ঢাকা যেতে হবে। পিয়াস আবার কোনো ঝামেলা পাকিয়েছে, এটা মেয়ে ফোন করে বলল। পিজি হসপিটালে ভর্তি করেছে, না জানি কোন অবস্থা আছে এখন। ফোন বন্ধ। অপরাহ্নের প্রথম ভাগ বিশালাকার ছাই রঙা অন্তরিক্ষের মধ্যিখানে অবস্থানরত দিনপতি তার প্রভা ছড়াচ্ছে ব্যস্ততার সাথে। তার প্রস্থানের যে সময় হয়ে এসেছে, নিজস্ব দীপ্তিকে যতটা পারছে ততটা ছড়িয়ে দিচ্ছে অবনীতলে। এই মরুভূমির ন্যায় মস্ত দালান কোঠার মধ্যিখানে এগিয়ে যাওয়া প্রশস্ত ধুলোময় পথকে পাড়ি দিয়ে বেশ দাপটের সাথে ডিয়ারি গেটে প্রবেশ করলো তিনখানা বিলাসবহুল গাড়ি। হুট করে এই বিকেলের দিকে এমন আগমনকে মেনে নিতে পারল না অনেকেই। ফলস্বরূপ কৌতূহলী দৃষ্টিতে অবাকের ন্যায় দৃষ্টি দিল ইঞ্জিন চালিত গাড়িগুলো। গতিশীল গাড়িগুলোর দিকে। হুস হুস করে ইঞ্জিন চালিত গাড়িগুলো এগিয়ে গেল ছেলেদের আবাসিক হলের দিকে। এবারে কেউ কেউ আন্দাজ করলো হুট করে চলে আসা এই অতিথিকে। তাদের আন্দাজ করা দৃষ্টিগুলোকে সত্য প্রমাণিত করেই গাড়িগুলো থামলো কাজী নজরুল আবাসিক হলের সামনে। মুহূর্তেই দুপাশের গাড়ি থেকে নেমে এলো কালো পোশাক ও বন্দুকধারী বডিগার্ড। ডোর খুলতেই মধ্যেখানে থাকা গাড়িটি থেকে দাপটের সাথে বেরিয়ে এলো পিরোজপুর ৩-এর নবনির্বাচিত সাংসদ পরশ শিকদার। তার সাথে সাথেই ওপাশ থেকে বেরিয়ে এলো পার্সোনাল সেক্রেটারি রূপে থাকা মেঝো ভাই পাভেল শিকদার। দ্রুত পায়ে হেঁটে গেল রিসেপশনের দিকে। পাভেল বডিগার্ডদের সেখানে থাকার আদেশ দিয়ে নিজেও ছুটলো ভাইয়ের পিছু পিছু। রিসেপশনে থাকা লোকটা তাদেরকে চেনে, দেখতেই হাসি দিয়ে সালাম দিল। বাম পাশে থাকা ফর্মটা বের করে দিতেই ত্রস্ত হাতে সই করে দিল পাভেল। পরশ এতক্ষণে ভেতরে ঢুকে পড়েছে। ফর্ম রেখে ভাইয়ের পিছনে জোর পায়ে ছুটতেই নাগাল পেল। দাঁতে দাঁত চেপে করুণ কণ্ঠে বলল, এত জোরে হাঁটছিস কেন? আমার তো তোকে ধরতে রীতিমতো দৌড়াতে হচ্ছে। ভাই, একটু তো এদের সামনে আমার প্রেস্টিজটা রাখ। কোনরূপ সাড়া পেল না পরশের থেকে। নিশ্চয়ই পিয়াসকে নিয়ে বেশ চিন্তিত। বুঝতে পারতেই নিজেও গম্ভীর হয়ে গেল পাভেল। গ্রাউন্ড ফ্লোরের শেষ প্রান্তের বাম দিকেই লিফট। এর আগে পরশ এলেও পাভেল আসেনি। ফলস্বরূপ ভাইয়ের পিছু পিছু ছোট বাচ্চাদের মতো ছুটতে হচ্ছে। ৩০২ নম্বরের রুমের সামনে গিয়ে দুবার টোকা দিতেই ভেতর থেকে দরজা খুলে দেয় আদনান। উল্টে ঘুরে পরশকে দেখেই পিলে চমকে উঠল পিয়াসের। দ্রুত খুলে রাখা শার্ট হাতে নিয়ে গায়ে চড়ানোর প্রয়াস করতেই ধরে ফেলল পাভেল। এক টানে শার্ট ধরে ছুঁড়ে ফেলল ফ্লোরে। বাম হাত ধরে টেনে ঘুরিয়ে দিল উল্টো দিকে। পুনরায় পিঠের দিকে তাকাতেই চিবুক শক্ত হয়ে গেল। স্টিকের প্রতিটি আঘাত ফর্সা পিঠময় লালচে হয়ে দৃশ্যমান হচ্ছে। পিঠে তরল তেল জাতীয় কিছু অনুভব হতেই খাটের দিকে চাইল পরশ। পাশেই মলম রাখা, হয়তো মলম লাগাচ্ছিল। দাঁতে দাঁত চেপে অন্যদিকে তাকিয়ে রইল পিয়াস। এর আগে ভেতরটা ফেটে যাচ্ছে। কার এত বড় সাহস তাকে না জানিয়ে ভাইকে খবর দিয়েছে? স্পর্শীর হাতে পড়েছিল ফোন, তার মানে কি ওই করেছে? ওকে তো ছিঁড়ে খাবে পিয়াস। এভাবে মার খেয়েছিস কেন? পরশের গম্ভীর প্রশ্নের মুখে তৎক্ষণাৎই ভাবনা থেকে বেরিয়ে এলো পিয়াস। আমতা আমতা করে বলল, তেমন কিছু না ভাই, ও আমি সামলে নেব। তুমি কেন আবার কষ্ট করে আসতে গেলে? ঠোঁট দুটো গোল করে বিরক্তিকর নিঃশ্বাস ফেললো পাভেল। বলল, কেউ তো শুধু শুধু এমন বেধরম পেটাবে না। কি করেছিলে তুই? পড়তে এসেছিস ভালো কথা, কিন্তু এমন 12 মাসে 12 বার নালিশ আসবে কেন? আর আমাদেরই বা এমন ছুটতে হবে কেন বারবার? তুই জানিস না ভাই এখন কতটা ব্যস্ত থাকে? মাথা নিচু করে ফেললো পিয়াস। পরশের অগোচরে পাভেলকে চোখ রাঙালো, যার মানে এই
তুই কেন এসেছিস এখানে? আর ভাইকে কেন রাগিয়ে দিচ্ছিস আমার বিরুদ্ধে? ঠোঁট টিপে হাসলো পাভেল, তারপর পুনরায় গা চলানো হাসি দিয়ে বলল, ছি, মান সম্মান তো পুরো ডুবিয়ে দিলে। কোন না কোন মেয়ের হাতে মার খেয়েছিস। আমি ভাবছি এই কথা কোনোভাবে পিরোজপুরে ছড়ালে কী হবে? বিরোধী পক্ষের সবাই বলবে এমপির ভাই মেয়ে মানুষের হাতে মার খায়। ছি, আমার তো লজ্জা করছে তোদের ভার্সিটিতে আসতে। সবাই মুখ টিপে টিপে হাসছে আর বলছে ওই যে মেয়েদের হাতে মার খা পিয়েসের ভাইয়েরা এসেছে। যে শাট আপ পাভেল, আমি এই মুহূর্তে মেয়েটাকে দেখতে চাই। 10 মিনিটের মধ্যে হাজির করবে মেয়েকে। রেগে চিৎকার করে বলে উঠল পরশ। থেমে আদনানের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, কি জন্য মেরেছ ওই মেয়ে? আর তোমরা কোথায় ছিলে? আদনান পিয়াসের দিকে তাকালো। পিয়াস না বলার জন্যে বারবার মাথা নাড়িয়ে ইশারা দিলেও পরশের ধমকানির সাথে পেরে উঠতে পারল না। নিচু মুখে বলল, ওই মেয়েটাও এই জাবির স্টুডেন্ট, আমাদের জুনিয়র। ওর বোনকে পিয়াস ডিস্টার্ব করেছিল সকালের দিকে, তার জন্যে হকি স্টিক দিয়ে পিটিয়েছে। আর ভাইয়া, ওই মেয়ের ভার্সিটির সবার সাথে হাত মেলানো, ছাত্রনেতা থেকে শুরু করে সাধারণ স্টুডেন্টরাও ওই মেয়ের কথাই হ্যাঁ মেলায়। ওখানে আমরা যদি কিছু করতে যেতাম তাহলে উল্টো মার খেতাম। পরশ অবাক হয়ে শুনল না। কপালের চামড়ায় দুভাঁজ করে গেছে ইতিমধ্যেই। পিয়াসের দিকে তাকিয়ে সোজা সাপটা জিজ্ঞেস করলো, মেয়েদেরকে ডিস্টার্ব করছিলে? বাহ, মারামারি যাবতীয় আকাম কুকাম থেকে শুরু করে এখন মেইলে ঝামেলায় পড়েছিস। এই জন্য তোকে এখানে পাঠিয়েছিলাম আমি। হুট করে পরশের এমন চিৎকারে ভয় পেয়ে গেল পিয়াস। দ্রুত নিজের সাফাই গাইতে বলল, ভাই, আমার কোনো দোষ নেই। ওই মেয়েকে অনেক দিন ধরে পছন্দ করি আমি, এমনকি আমাদের অনেক বছরের রিলেশন। কিন্তু হুট করে ও কিছুদিন ধরে আমাকে ইগনোর করছিল, অন্য আরেকটা রিলেশনে জড়িয়েছে। আমি মানতে পারিনি, ব্যাস রাগের বশেই ওর সাথে দেখা করতে গিয়ে এক পর্যায়ে হাত ধরেছিলাম। আর জোর করার জন্যই হয়তো ওর বোনকে বলে এমন একটা সিন ক্রিয়েট করেছে। তুমি বলো, কাউকে ভালোবাসা কি ভুল? কথাগুলো বলেই কাতর চাহনিতে তাকালো পিয়াস। ঘাড়ে হাত রেখে শান্ত কণ্ঠে পরশ বলল, এসব মেয়েদের পাল্লায় পড়তে নেই ভাই। এর সাময়িক সময়ের জন্য এসে মায়াবাড়ি অন্য পুরুষে মগ্ন হয়। আমি বুঝতে পারছি তোকে। এরই মধ্যে ফোন হাতে এগিয়ে এলো রতন। পরশের উদ্দেশ্যে বলল, ভাই, ওই মেয়েটা কি পিয়াসকে মেরেছে? আপনি কথা বলে ডাকুন, আমাকে গালি দিয়েছে। পরশ ফোনটা ধরতেই টেনে নিয়ে গেল পাভেল। ভাইয়ের উদ্দেশ্যে নিচু কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আমি কথা বলছি, তোর বলার দরকার নেই। এমপি মানুষ, যদি মেয়েটা গালি টালি দিয়ে বসে তখন আর পেস্টিস থাকবে না। সাই জানালো পরশ। ফোনটাকে কানে তুলতেই ওপাশ থেকে দাবাং মার্কা এক ধমক চলে এলো। ওই বিল গেটসের বাচ্চার টাকা কি ফোনে বেশি হয়ে গেছে? ফোন দিয়ে এমন চুপচাপ থাকার মানে কি? খুব বেশি হয়ে গেলে আমার নাম্বারে রিসার্চ করে দিস ভাই। এখন রাখ। হকচকিয়ে গেল পাভেল। ফোন কেটে দিবে এই আতঙ্কে দ্রুত বলল, আমি পাভেল শিকদার বলছি। মুহূর্তেই ওপাশ থেকে ঘুম ঘুম কণ্ঠে ভেসে আসলো, তো আমি কি করব? জানতে চেয়েছি আপনার নাম, কি দরকারে ফোন দিয়েছেন সেটা বলুন। পিয়াস শিকদার আমার ভাই হয়। আপনি যাকে আজকে ভার্সিটিতে সবার সামনে পিটিয়েছেন, আপনার সাথে কথা আছে। 10 মিনিটের মধ্যে ক্যাম্পাসে আসবেন। নাক শীতকালো স্পর্শী দাম্ভিকতার সাথে বলল, গাড়ি পাঠিয়ে দিন সোসাইটি গেটে, আসছি আমি। অবাক হয়ে গেল পাভেল। না বোঝার প্রয়াসে আবারও জিজ্ঞেস করলো, গাড়ি পাঠাবো মানে? সাথে সাথেই ওপাশ থেকে ছাড়িয়ে এলো। তেতে স্পর্শী বলল, তো আমি কি বিএমডব্লিউতে চড়ে আসব যে 10 মিনিটের মধ্যে হাজির হব? লোকাল বাস ধরতে হবে ভাই। কয় ঘন্টা লাগবে জানি না। কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলতেই পরশের ইশারায় আবার থেমে গেল। শান্ত কণ্ঠে বলল, আচ্ছা আসুন, অপরাজেই বাংলার সামনে আসবেন, আমরা সেখানে অপেক্ষা করছি। ফোন রেখে দিতেই পরশের উদ্দেশ্যে পাভেল বলল, তুই কি পাগল হয়ে গেছিস? রাতে মিটিং আছে, এই মেয়ের আসতে ক ঘন্টা লাগবে কে জানে। ততক্ষণে বসে থাকবো? আর সবকিছু বাদ দিলাম, কথা বলে যা বুঝলাম মেয়েটা ভীষণ ডেঞ্জারাস। যদি কিছু করে বসছে সে সময় মাঝসময় থাকবে তোর? এমনিতে যা বুঝলাম তাদের হাত চলে কথার আগে। 2-4 থাপ্পড় দিয়ে বসে, তারপরে একে মেরে ফেললেও তো সম্মান আসবে। আমার ভয় লাগছে ভাই। চোখ দুটো ছোট ছোট করে তাকালো পরশ।
পিয়াসকে নিয়ে রুম থেকে বের হতে হতে বলল, যত রাতে হোক না কেন আমি থাকবো। আমি দেখতে চাই এমন হিম্মত কার যে কিনা আমার ভাইয়ের গায়ে হাত তোলে, ততর বোনের নষ্টের জন্য। হার মানল পাভেল, নিজেও পিছু পিছু আসতে লাগলো। পিয়াস চোরা কণ্ঠে আস্তে করে বলল, ওর বাড়ি কাছেই, খুব বেশি হলে 15 মিনিট লাগবে। আর রেডিও কলোনি থেকে জাহাঙ্গীরনগর আসতে কোনো জ্যাম বাঁধে না। ত্রস্ত পায়ে গেটের ভেতরে ঢুকলো স্পর্শী। গায়ে কালো রঙের ঢোলা সালোয়ার কামিজ, গায়ের ওড়নাটা মাথায় জড়ালেও বাতাসের দাপটে তা পড়ে যাচ্ছে বারবার। দ্রুত পায়ে এগিয়ে গেল অপরাজেয় বাংলার দিকে। 10 মিনিট হাঁটতেই দেখলো পিয়াসের মুখ। ওদিকে দাঁড়িয়ে সামনে থাকা মানুষগুলোর সাথে কথা বলছে। পাশেই পার্ক করা 3-3টে গাড়ি, বেশ চেনা লাগলো গাড়িগুলো। এতগুলো বডিগার্ড পিয়াসের বন্ধু বান্ধব দেখে সামান্য ভরকালো স্পর্শী। কি ব্যাপার, তাকে মারবে নাকি এখন? মুহূর্তেই হাসি পেল তার ভাবনাতে। ত্রস্ত পায়ের সামনে এগিয়ে যেতেই পিয়াস ক্ষুব্ধ চোখে তাকালো। আমাকে ডেকেছো কেন? বলতেই পিছু ফিরে তাকালো পরশ। সামনে সেদিনের অভদ্র মেয়েটাকে দেখতেই অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো। স্পর্শী নিজের কথা খই হারিয়ে ফেললো। এমন টান টান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে চেঁচিয়ে উঠল পাভেল। বলল, এ কি, এটা তো সেই 200 টাকা ভাই। এই, তুমি মেরেছো আমার ভাইকে? ঢোক গিলল স্পর্শী। সামনে অবাক হয়ে দাঁড়ানো পরশের চোয়াল শক্ত হয়ে গেল মুহূর্তেই। দাঁত চিবিয়ে বলল, তোর সাহস কি করে হলো আমার ভাইকে মারার? আমার শুরুতে বোঝা উচিত ছিল এমন ডাকাত আতপাকলি পকেটের সন্ত্রাস মেয়ে ছাড়া কোনো ছেলেকে পেটানোর মতো কাজ আর কারদার হতে পারে। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল স্পর্শী। তারপর চেঁচিয়ে উঠে বলল, আরে বাহ, আমি কি করে ভুলে গেলাম, চোর চাচরের কম্বিনেশন ভীষণ বড় ভুল। আরে আমার বোঝা উচিত ছিল এই পবিত্র চরিত্রের ছেলেটার ভাই কতটা চরিত্রবান হতে পারে। একটা তো ডাকাত আর অন্যটা চরিত্রহীন। দিনের শেষ প্রহর, ঘড়ির কাঁটায় প্রায় 5টা বাজতে চলল। সূর্য তার তপ্ত রশ্মি নিয়ে উবে গেছে আরো আগেই। বিশাল আকাশে এখন রয়ে গেছে শুধুমাত্র তার আলোক রশ্মিগুলো। এগুলো মৃদু উত্তপ্ততা ছড়ালেও প্রকৃতির নির্মল ঠান্ডা বাতাসের প্রকোপের সাথে পাল্লা দিয়ে হেরে যাচ্ছে। পরশ ক্রমশ নিজস্বতায় পরিপূর্ণ হচ্ছে। নিজের রাগকে কন্ট্রোল করার শক্তি ক্রমশ হারিয়ে ফেলছে। একজন রাজনৈতিক নেতা হিসেবে আয়ত্ত করা এতদিনের সেই স্নিগ্ধতা গম্ভীরতা প্রস্থান নিয়ে অবস্থান নিচ্ছে ব্যক্তি সত্তার জেদে। সামনেই অন্যদিকে তাকিয়ে বিরক্তকর অভিমূর্তি নিয়ে দাঁড়িয়ে আছে স্পর্শী। পরশ দাঁতে দাঁত চেপে বলল, মুখ সামনে কথা বলো। কাকে চরিত্রহীন বলছো তুমি? অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের এবং বোনের চরিত্রের উপর ফোকাস করো। গায়ে পড়া অভদ্র মেঘ থাকার। হা হয়ে গেল স্পর্শী। তাকে অভদ্র বলেছে এই এমপি। রাগে জেদে নাকের উপরাংশ লাল হয়ে গেল। চেঁচিয়ে উঠে বলল, আপনি কি ইনডিরেক্টলি আমাকে চরিত্রহীন বললেন? নিজের ঠোঁটটাকে বাঁকা করে হাসলো পরশ। তারপর বলল, দেখলে বলছে তোমার আর তোমার বোনের চরিত্রের সমস্যা রয়েছে। শুধু চরিত্রে না, তোমার তো মাথাতেও সমস্যা আছে। নইলে এভাবে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে না। আর না তো নিজের বোনের কথা শুনে অন্য আরেকটা ছেলেকে বকেটের মতো মারতে। এই মেয়ে, তোর বোনকে নিয়ে এসে না কেন? আমি দেখতাম ওই প্রতারককে, যে আমার ভাইয়ের সাথে প্রথমে বছরের পর বছর সম্পর্ক করে লাস্ট মোমেন্টে ইফটিজার বানিয়ে দিয়েছে। ঢোক গিলল পিয়াস। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে 2 পা পিছিয়ে গেল পেছনে। উফ, এগুলো বলার কি খুব প্রয়োজন ছিল পরশ ভাইয়ের? পাশে থাকা রতন চিমটি কেটে পিয়াসের উদ্দেশ্যে বলল, কি রে, তোর ডাকে এখানে তোকে নিয়ে কথা বলতে এসেছে। উনি তো নিজের ব্যাপার নিয়ে ঝগড়া করছে। ভাই, দে ওয়ে তোর ভাইয়ের এক্স ছিল নাকি স্পর্শী? নাক সিটকালো পিয়াস। নিচু স্বরে বলল, আরে ধুর, আমার ভাই প্রেম করবে ওর মতো অসভ্য মেয়ের সাথে? আর তাছাড়াও ভাইয়ের বিয়ে ঠিকঠাক, আংটি পরানো হয়ে গেছে, এই সামনের মাসেই বিয়ে। আমার ভাবি ভীষণ শান্ত, দুনিয়া নড়বে তবু আমার ভাবি নড়ে না। মাথা ফাঁকা হয়ে গেল স্পর্শীর। কি বলল এই এমপি? ওই লোফারটার সাথে আশির সম্পর্ক ছিল, তাও বছরের পর বছর ধরে। হা, এক পলক পিয়াসের দিকে তাকালো স্পর্শী। তারপর পরশের দিকে তাকিয়ে বলল, এই কথাগুলো আপনার ভাই আমাকে বলেছে?
হঠাৎ স্পর্শীর এমন শান্ত রূপ দেখে পরশ খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। পিয়াসের চোরা চোখের দিকে একবার তাকিয়ে স্পর্শীকে বলল, তোমার বোনকে জিজ্ঞেস করো কত বছরের সম্পর্ক ছিল। এতদিন পর নতুন কোনো ছেলে পেয়ে তার সাথে জড়িয়েছে অশুভ মেয়েটা। পেলে তো থাপড়ে গাল লাল করে দিতাম। মুহূর্তেই পায়ের জুতো খুলে হাতে নিল স্পর্শী। পিয়াসের দিকে তেড়ে যেতে যেতে বলল, আর এই লোফার ভাইটার চরিত্র তো ভাদ্র মাসের কুকুরের মতো, যখন যার কাছে যায় তাকেই বউ মনে হয়। ভার্সিটির সব কয়টা মেয়ের সাথে ওর তো সম্পর্ক ছিল, সবগুলোই তো ওর 2-3 বছরের গার্লফ্রেন্ড। কিরে, আমার বোনের সাথে ক বছরের সম্পর্ক ছিল তোর? বাকরুদ্ধ হয়ে গেল পরশ। এহেন কাণ্ডে বডিগার্ডগুলো ছুটে এলো স্পর্শীর দিকে। কোনো না কোনো ঝামেলা বাঁধবে বুঝে উঠতেই পাভেল হাত দিয়ে ইশারা করে থামতে বলল বডিগার্ডদের। স্পর্শীর দিকে রেগে গিয়ে বলল, এই সাবধান, আপনার সাথে আমরা ভদ্রভাবে কথা বলছি দেখে ভাববেন না আমরা দুর্বল। এমন অভদ্রতা আরেকবার করলে 2-4টে থাপ্পড় লাগিয়ে দেবো গালে, তখন বুঝবেন আমরা কতটা ভদ্র। মুহূর্তেই ঠাস করে থাপ্পড় লাগালো পাভেলের গালে। মাথায় বজ্রপাত পড়ল পাভেলের, যেন সে স্বপ্নে আছে। এমন রিয়াকশন মোটেও আশা করেনি সে। ছলো ছলো চোখে ইনোসেন্ট ফেস নিয়ে তাকিয়ে রইল স্পর্শীর দিকে। দুহাত দিয়ে মুখ চেপে হেসে দিল পিয়াস। এখানে অন্য কেউ হলে কথা ছিল, কিন্তু থাপ্পড় পাভেল ভাই খেয়েছে এতে সে ভীষণ সন্তুষ্ট। এই তো কিছুক্ষণ আগেই তাকে ব্যঙ্গ করে বলেছিল, মেয়েদের হাতে মার খেয়েছিস, এটা বড় লজ্জার বিষয়। এবারে নিজেই সেই লজ্জার সম্মুখীন হলো। পিয়াসের উপর থাকা সমস্ত রাগ পাভেলের উপর ঝেড়ে স্পর্শী বলল, এই আমাকে কে ডেকেছে? আপনি মাঝখান থেকে উঠেছেন কেন? আমি কথা বলছি এই 2 ভাইয়ের সাথে, আপনি নাক গলাবেন কেন? সেক্রেটারির মতো থাকবেন। ও আমার নিজের ভাই। রাগের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে নিজেকে কন্ট্রোল করে পরশ বলল। ভ্যাবাচাকা খেয়ে গেল স্পর্শী। 3 ভাইয়ের দিকে চোখ বলিয়ে 3টে আঙ্গুল দেখিয়ে বলল, 3টা? এতগুলো কেন? মুহূর্তেই নিজেকে সামলে আবারও বলল, না মানে আমার মিস্টেক হয়ে গেছে। এরপর পাভেলের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আপনারও কথা বলার অধিকার আছে, বলুন কি বলবেন। এ যেন এক কড়াই গরম তেলের মধ্যে 1 ফোঁটা পানির ছিটে পড়ল। আশেপাশের কিছু উৎসুক ছাত্রীর দিকে তাকালো পাভেল। কেউ কেউ হাসছে, নিশ্চয়ই তার থাপ্পড়ের বিষয় নিয়ে। পরশের দিকে তাকিয়ে দেখলো সে এখনো ঘোরের মধ্যে আছে। তাকে থাপ্পড় মেরেছে, কোথায় সবাই এই বিষয়ে লড়বে তা না, সবাই ঘোরের মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। রাগে হনহন করতে করতে গাড়ির দিকে এগিয়ে গেল। তেজ নিয়ে দরজা মেলে ভেতরে ঢুকে ঠাস করে লাগিয়ে দিল। সেদিকে একবার তাকিয়ে আফসোস করলো স্পর্শী। আহারে, বেচারা শুধু শুধুই থাপ্পড়টা খেলো, কিন্তু এতে স্পর্শীরও সব দোষ নেই। কেন ওই ছেলের আগের সময়েই তার সামনে এলো, তার উপর তাকে 2-4টে থাপ্পড় মারারও হুমকি দিয়েছে। কম সাহস? না, মেরে ঠিকই করেছে সে। একটা থাপ্পড় অবশ্যই প্রাপ্য। তারপর হাতের ঘড়ির দিকে তাকালো, সন্ধ্যা হয়ে এলো প্রায়। তারা দেখিয়ে পরশের দিকে তাকিয়ে বলল, শুনুন এমপি সাহেব, যা হয়ে গেছে এই পর্যন্তই। আপনার ভাইকে সাবধান করে দিবেন, এই সব চুকচুকানি স্বভাব পাল্টাতে বলবেন, না হলে এবার তো আমি এর পরের বার পুরো ভার্সিটির সব মেয়েরা মিলে পেটাবে ওকে। যাই হোক, এরপর আর কোনো ঝামেলা করার চেষ্টা করবেন না। আমার এইসব ঝামেলায় জড়াতে ভালো লাগে না। এমনিতেও আমি ভীষণ শান্ত এবং শান্তিপ্রিয় মেয়ে। এইসব ঝুট ঝামেলা থেকে 100 হাত দূরে থাকি, মনে রাখবেন। কথাগুলো বলেই হাঁটতে শুরু করলো গেটের দিকে। 2 পা হেঁটেই আবারও পেছনে চলে এলো। হাতের তালু চুলকাতে চুলকাতে ইনোসেন্ট ফেস নিয়ে বলল, এই শুনুন, আপনি তো এখনো চুল কাটেননি, তার মানে আমি আপনার থেকে এখনো 100 টাকা পাই। দ্রুত দিয়ে দিন, এখান থেকে রিকশায় উঠব। চোয়াল শক্ত করে ফেললো পরশ। ত্রস্ত পায়ে স্পর্শীকে অবজ্ঞা করে চলে গেল গাড়ির দিকে। হা হয়ে গেল স্পর্শী, চেঁচিয়ে উঠে বলল, আরে আরে আরে, আপনি তো অনেক কৃপণ। আমি সেদিন আপনাকে হেল্প করলাম, আর এখন আপনি আমার টাকা মেরে খাচ্ছেন। আমার পাওনা আমাকে ফিরিয়ে দিন দ্রুত।
গাড়ির ভেতরে ঢুকতেও আবার বেরিয়ে এলো বাইরে। 2 পা সামনে এগিয়ে স্পর্শীর কাছে গেল, দাঁতে দাঁত চেপে বলল, কিসের টাকা? উল্টা আমি আরো 450 টাকা পাই তোমার কাছে। আসার দিন মনে আছে? মাথা ফাটিয়েছিলে। ওর চিকিৎসা কে করেছিল? পুরো 650 খরচ হয়েছে। 200 মাইনাস গেলে আরো 450 পাই আমি। এক্ষুনি দাও দ্রুত।